Year 2020 online classes video during COVID-19 pandemic situation. Stay home, stay safe from coronavirus. Subject Life Science, Class 10, WBSE, West Bengal Board of Secondary Education. Teacher Debarati Sarkar from New Town, North 24 Parganas. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, বিদ্যালয়ের নাম নজরুল স্মৃতি বালিকা বিদ্যালয়, স্থান আশাচিয়া, নদিয়া জেলা, শিক্ষিকার নাম দেবারতী সরকার, বাড়ি নিউ টাউন, উত্তর 24 পরগনা জেলা, শ্রেণী 10ম, বিষয় জীবনবিজ্ঞান, অধ্যায় জীবনের প্রবাহমানতা। বিষয় জীবনবিজ্ঞান, শ্রেণী 10ম, অধ্যায় 2 জীবনের প্রবাহমানতা। উপভাবমূল, কোষ বিভাজন এবং কোষচক্র। মুখ্য ধারণাসমূহ: কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু এবং অন্যান্য গঠনগত অংশ, কোষ বিভাজনের তাৎপর্য, কোষ বিভাজনের প্রকারভেদ, কোষচক্র, মাইটোসিস, মিওসিস। টিচার দেবারতী সরকার ফ্রম নিউ টাউন, উত্তর 24 পরগনা। কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন 2020 চলাকালীন অনলাইন ক্লাসেসের ভিডিও। চিত্রের কৃতজ্ঞতা স্বীকার। পিকচার কর্টেসি গুগল অ্যান্ড সাঁতরা পাবলিকেশনস। ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ নামক যে টেক্সট বইটি আছে সেটি থেকে চিত্র গ্রহণ করা হয়েছে। Picture courtesy Google and Shatra Publications, Class 10, Textbook of Life Science by Shatra Publication of West Bengal Board of Secondary Education, মধ্যশিক্ষা পর্ষদের বইটি। কোষ বিভাজনে যে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু এবং অন্যান্য গঠনগত অংশ। কোষ বিভাজনে যেসব কোষ অঙ্গাণু অংশগ্রহণ করে সেগুলো হলো নিউক্লিয়াস। এটি ক্রোমোসোম ধারণ করে এবং কোষ বিভাজনে মুখ্য ভূমিকা গ্রহণ করে। এটি 4টি দশার মাধ্যমে বিভাজিত হয়, যেমন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। নাম্বার 2, সেন্ট্রোজোম ও মাইক্রোটিবিউল। এরা কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে। সেন্ট্রোজোম কেবল প্রাণীকোষে থাকে। সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি নিউক্লিয়াসের দুটি বিপরীত মেরুতে অবস্থান করে এবং বেমতন্তু সৃষ্টি করে বেম গঠন করে। উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম না থাকায় মাইক্রোটিবিউল বেমতন্তু গঠনে অংশগ্রহণ করে। নাম্বার 3, রাইবোসোম। এটি একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু। রাইবোসোম প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। নাম্বার 4, মাইটোকন্ড্রিয়া। একে কোষের শক্তিঘর বলে। এটি এটিপি উৎপাদন করে যা কোষ বিভাজনের জন্য শক্তি সরবরাহ করে। কোষ বিভাজনের তাৎপর্য। কোষ বিভাজনের প্রধান তাৎপর্য হল বৃদ্ধি। জীবদের বৃদ্ধির জন্য কোষ বিভাজন হয়। কোষ বিভাজিত হয়ে কোষের সংখ্যা বাড়ে, ফলে জীবদের বৃদ্ধি ঘটে। ক্ষয়পূরণ। আঘাতপ্রাপ্ত স্থানের মেরামতির জন্য কোষ বিভাজিত হয়। প্রজনন। কোষ বিভাজনের দ্বারা এককোষী জীবের বংশবিস্তার ঘটে। এছাড়া রেণু উৎপাদন ও গ্যামেট উৎপাদনের জন্য কোষ বিভাজিত হয়। কোষ বিভাজনের প্রকারভেদ। উদ্ভিদ ও প্রাণীদেহে 3 রকমের কোষ বিভাজন দেখা যায়: প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস, পরোক্ষ কোষ বিভাজন বা মাইটোসিস, হ্রাস বিভাজন বা মিওসিস। প্রথমে আসি অ্যামাইটোসিস। যে সরলতম প্রক্রিয়ায় কোনো জনিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তুর গঠন ব্যতি রেখে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বলে। ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, দেখো জনিত্রী কোষটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। দেখো সোজাসুজি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এই কোষ বিভাজনটাকে অ্যামাইটোসিস বলছে। এই প্রকার কোষ বিভাজনে ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি এককোষী কোষে জীবদেহে দেখা যায়। এর বৈশিষ্ট্যটা হচ্ছে এই প্রকার কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভাজন একই সাথে ঘটছে। দেখো একসাথেই ঘটে গেছে বিভাজনটা। আর প্রথমে নিউক্লিয়াসটি কি হয়, ডাম্বেল আকার ধারণ করছে এবং তখন সাইটোপ্লাজম সহ সমগ্র কোষটা কি হচ্ছে, ডাম্বেল আকার ধারণ করে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে দুটো অপত্য কোষ গঠন করে। নিম্ন শ্রেণীর জীবেরা অ্যামাইটোসিস পদ্ধতিতেই সংখ্যা বৃদ্ধি ঘটায়। এরপরে দেখব মাইটোসিস। মাইটোসিস দেখো যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়া, কোনো দেহ মাতৃকোষের নিউক্লিয়াস সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে আকৃতি, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম সহ দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। মাইটোসিসের কোষ বিভাজনের প্রধান স্থান হলো উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ, বিশেষ করে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ যেমন কাণ্ড ও মূলের অগ্রভাগ, বর্ধনশীল পাতা, ভ্রূণমূল ও ভ্রূণমুকুল। দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় কাণ্ড ও মূলের বিশেষ ধরনের ভাজক কলায়।
উচ্চতর প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনকালে এবং দেহের বৃদ্ধির সূচনা থেকে বার্ধক্যের পূর্ব পর্যন্ত, নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের বৃদ্ধির সময় এবং অঙ্গজনন এবং অযৌন জননের সময়। বৈশিষ্ট্য দেখো, মাইটোসিস কোষ বিভাজনে একটি জনিত্রী কোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়। খেয়াল করে দেখো, ছবিটাতে তোমরা দেখো একটা জনিত্রী কোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এই কারণে মাইটোসিসকে সদৃশ বীজ বিভাজন বলে। এই প্রকার কোষ বিভাজনের প্রথমে নিউক্লিয়াসটি 4টি দশার মাধ্যমে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজে বিভাজিত হয়। পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে। এই প্রকার কোষ বিভাজনের প্রধান তাৎপর্য হলো জীবদেহে বৃদ্ধি ঘটানো। মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয়, তার কারণ হচ্ছে মাইটোসিসে কী হয়, একটা মাত্র মাতৃকোষ থেকে কী হচ্ছে, সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন কী হচ্ছে, দুটো অপত্য কোষ সৃষ্টি হওয়ার ঘটনা হচ্ছে, তাই জন্য মাইটোসিসকে সদৃশ বিভাজন বলছে। এবারে আসি মিওসিস। মিওসিস হচ্ছে যে বিভাজন প্রক্রিয়া, জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন ও পরে সমবিভাজন পদ্ধতিতে পরপর দুবার বিভাজিত হয়ে জনন মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যা সহ 4টে অপত্য কোষ অর্থাৎ জনন কোষ বা গ্যামেট সৃষ্টি করে, তাকে মিওসিস বলে। মিওসিসটা প্রধানত জনন মাতৃকোষে জনন কোষ সৃষ্টির সময়, মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদের রেণু মাতৃকোষে রেণু সৃষ্টির সময়, উচ্চ শ্রেণীর উদ্ভিদে পরাগধানীর পরাগরেণু মাতৃকোষে ও ডিম্বাশয় ডিম্বক ও মধ্যস্থ ডিম্বাণু মাতৃকোষে ঘটে এবং প্রাণীদের শুক্রাশয় ও ডিম্বাশয়ে ঘটে। এর বৈশিষ্ট্যটা হচ্ছে এটি প্রধানত জনন মাতৃকোষে ঘটে। এই প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড মাতৃকোষ কি হচ্ছে, ডিপ্লয়েড মাতৃকোষ থেকে চারটে হ্যাপ্লয়েড কোষ গঠিত হচ্ছে এবং এই প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষে দেখো ক্রোমোজোম সংখ্যা দেখো, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা n এবং কি হচ্ছে তোমার মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা 2n সেটা ঠিক অর্ধেক হয়ে যাচ্ছে তোমার অপত্য কোষে। এই প্রক্রিয়ায় মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা ঠিক অর্ধেক হয়ে যাচ্ছে তোমার অপত্য কোষে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং মাতৃকোষের দুবার বিভাজিত হচ্ছে। এবার প্রথমটার নাম হচ্ছে হ্রাস বিভাজন। এ দেখো যখন প্রথমেই ভাগটা হয়ে যাচ্ছে, 2nটা দেখো এখানে n হয়ে গেল, প্রথমে বলছে এটা হ্রাস বিভাজন, তারপরেরটা বলছে সদৃশ বিভাজন। হ্রাস বিভাজন কেন বলছে, মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যাচ্ছে বলে তাকে হ্রাস বিভাজন বলছে। কোষচক্র। প্রতিটি জীবের মতোই প্রতিটি কোষেরও জীবনচক্র আছে। কোষের এই জীবনচক্র বিভাজন ও অবিভাজন এই দুটি ঘটনার মধ্যে আবর্তিত হতে থাকে। জনিত্রী কোষের বিভাজনের মধ্যে দিয়ে অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষের মৃত্যুর পর তার জীবন অবসান হয়। কোষের সত্তা অর্জন ও বিলোপ যেহেতু কোষ বিভাজন দ্বারা ঘটে, সেহেতু একে কোষচক্র বা সেল সাইকেল বলে। তো ডেফিনেশনটা দেখা যাক যে কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার চক্রাবর্ত আবর্তনকে কোষচক্র বলে। কোষচক্রের পর্যায় হলো ইন্টারফেজ ও মাইটোটিক ফেজ। ইন্টারফেজ হচ্ছে এই পর্যায়ে কোষ বিভাজন ঘটে না, এই সময় বিভাজনের প্রস্তুতি চলে। এই সময় ডিএনএ, আরএনএ ও প্রোটিন সংশ্লেষণের কাজ সংগঠিত হয়। ইন্টারফেজে 3টি দশা দেখা যায়, গ্রোথ দশা বা জি1 দশা। এই দশায় আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়। নাম্বার 2 এস দশা বা সংশ্লেষ দশা, এই দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে। নাম্বার 3 জি2 বা গ্রোথ 2 দশা, এই দশায় চরম বিপাকীয় সক্রিয়তা দেখা যায়। জি0 দশা হলো যেখানে কোষচক্রটি থেমে যায়, এটি জি1 দশায় অবস্থান করে। স্নায়ুকোষ ও লোহিত কণিকায় জি0 দশায় অবস্থান করে। এরপরে আসছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ, ইন্টারফেজ দশার পর মাইটোটিক ফেজ অর্থাৎ বিভাজন দশা শুরু হয়। এটি 4টি দশায় বিভক্ত, যথা প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। কোষচক্রের গুরুত্ব। কোষচক্রে বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে। টিউমার কখনো কখনো ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর হলে ক্যান্সার সৃষ্টি হতে পারে। মাইটোসিস। বেগ গঠনের তারতম্য ছাড়া উদ্ভিদ ও প্রাণীর মাইটোসিস প্রক্রিয়া মূলত এক। মাইটোসিস প্রক্রিয়ায় একটি মাতৃকোষের প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং পরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিতে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে সাইটোকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিসের 4টি দশা দেখা যায়, যথা প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। প্রফেজ শুরুর পরবর্তী দশায় নিউক্লিয়াসটি স্থির অবস্থায় থাকে এবং ওই সময় ডিএনএ, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ সম্পন্ন হয়। এই স্থির দশাকে ইন্টারফেজ বলে।
ইন্টারফেস প্রকৃতপক্ষে দুটি কোষ বিভাজনের অন্তর্বর্তী দশা। মাইটোসিসের বিভিন্ন দশা। মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের 4টি দশা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। প্রোফেজ এটি নিউক্লিয়াস বিভাজনের প্রথম ও দীর্ঘস্থায়ী দশা। এই দশার বৈশিষ্ট্যগুলো হলো, এই দশায় ক্রোমাটিন সূত্রগুলো জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। ক্রোমাটিন সূত্রগুলো কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ছোট ও মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিড দ্বয় পরস্পর সেন্ট্রোমিয়ার অঞ্চলে সংলগ্ন থাকে। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় পরস্পরকে নিবিড়ভাবে পেঁচিয়ে অবস্থান করে। পেঁচানো অবস্থায় প্লেকটোনমিক কুণ্ডলী এবং পেঁচানো পদ্ধতিকে স্পাইরালাইজেশন বলে। প্রোফেজ দশা চলাকালীন নিউক্লিয়াসটি আকারে ক্রমশ ছোট হতে থাকে এবং শেষের দিকে পুরোপুরি বিলুপ্ত হয়। প্রোফেজের শেষের দিকে নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি ঘটে। প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুভাগে বিভক্ত হয়ে দুটি সেন্ট্রিওল গঠন করে এবং নিউক্লিয়াসের দুই বিপরীত মিলিত অবস্থান করে। নতুন সেন্ট্রিওলকে ঘিরে অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব ঘটে। উভয় প্রান্তের অ্যাস্ট্রাল রশ্মি পরস্পর জোড়া লেগে বেমতন্তু গঠন করে। মেটাফেজ এটি মাইটোসিস বিভাজনের দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী দশা। এই দশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এই দশার শুরুতে নিউক্লিওলাস ও নিউক্লিওপর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। বেম বা স্পিন্ডল গঠিত হয়। বেমের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বেমতন্তু বিস্তৃত থাকে। যে বেমতন্তুগুলোর সঙ্গে ক্রোমোজোম সংলগ্ন থাকে তাদের ক্রোমোজোমীয় তন্তু এবং যে বেমতন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে তাদের অবিচ্ছিন্ন তন্তু বলে। ক্রোমোজোমগুলোর বেমের বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে অর্থাৎ বেমের মাঝখানে ক্রোমোজোমীয় তন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ারের সাহায্যে সংলগ্ন থাকে। বেমের ক্ষেত্রে প্রাণীকোষে ছোট ছোট ক্রোমোজোমগুলি বেমের পরিধির দিকে এবং অপেক্ষাকৃত বড় ক্রোমোজোমগুলো বেমের কেন্দ্রের দিকে অবস্থান করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো বেমের বিষুব অঞ্চলের সম্পূর্ণ পরিধিকে ঘিরে অবস্থান করে। প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি ও উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে অবস্থিত মাইক্রোটিউবুল বেমতন্তু গঠন করে। অ্যানাফেজ এটি নিউক্লিয়াস বিভাজনের তৃতীয় এবং সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। এই দশার বৈশিষ্ট্যগুলো হলো, এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুভাগে বিভক্ত হয়, ফলে প্রতিটি ক্রোমাটিড নতুন সেন্ট্রোমিয়ার সহ অপত্য ক্রোমোজোমে রূপান্তরিত হয়। ক্রোমোজোমাল বেমতন্তুর সংকোচন এবং অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ দেখা দেওয়ায় অর্ধেক ক্রোমোজোম বেমের উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে সরে যেতে থাকে। একে অ্যানাফেজীয় চলন বলে। এই সময় বেমের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল বেমতন্তুর আবির্ভাব ঘটে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলোকে ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই টেলোসেন্ট্রিক আকৃতি বিশিষ্ট দেখায়। অ্যানাফেজের শেষের দিকে ক্রোমোজোমগুলো বেমের মেরুপ্রান্তে পৌঁছায়। টেলোফেজ এটি নিউক্লিয়াস বিভাজনের চতুর্থ ও সর্বশেষ দশা। এই দশার বৈশিষ্ট্যগুলো হলো, ক্রোমোজোমগুলো বিপরীত মেরুপ্রান্তে পৌঁছানোর পর ক্রোমোজোমের কুণ্ডলী খুলে যেতে থাকে এবং ঘনীভবনও কমে যায়, ফলে অপত্য ক্রোমোজোমগুলো দীর্ঘ ও সরু হয়। বেমতন্তুগুলো বিলুপ্ত হয়। প্রাণীকোষের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তুগুলো স্টেম বডি গঠন করে। উভয় প্রান্তের ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয় পর্দা গঠিত হয়। প্রতিটি নিউক্লিয়াস আবরণের মধ্যে দিয়ে নিউক্লিয়াসের লাসের আবির্ভাব ঘটে। দীর্ঘ ও সরু ক্রোমোজোমগুলো ধীরে ধীরে নিউক্লিওজালকে রূপান্তরিত হয়। এই দশার শেষে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। নিউক্লিয়াসের জল শোষণ, প্রসারণ ও নিউক্লিক অ্যাসিড বিয়োজন ঘটে এবং অপত্য নিউক্লিয়াস দুটো স্ফীত হয়ে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজনে টেলোফেজ চলাকালীন বেমের বিষুব অঞ্চলে মাঝ বরাবর মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্মতন্তু গুচ্ছাকারে জমা হয়ে ফ্রাগমোপ্লাস্ট গঠন করে, যা গলগি ভেসিকেলের সঙ্গে মিলিত হয়ে কোষপাত বা সেল প্লেট গঠন করে। এই সেল প্লেটের দুপাশে অন্যান্য বস্তু জমা হয়ে কোষপ্রাচীর গঠিত হয়, ফলে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ গঠন করে। প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষের ক্লিভেজ পদ্ধতিতে সাইটোপ্লাজম বিভাজিত হয়। কোষের মাঝ বরাবর অঞ্চলে দুপাশ থেকে কোষপর্দা সংকুচিত হয়ে একটি ভাঁজ গঠিত হয়। বিপরীত প্রান্তের কোষপর্দার ভাঁজ ক্রমশ ভেতরের দিকে বিস্তৃত হয়ে পরস্পরের সঙ্গে সংলগ্ন হয়ে কোষের সাইটোপ্লাজমকে দুটি সমান অংশে ভাগ করে। যদি সাইটোকাইনেসিস না হতো তাহলে কি হতো? নিউক্লিয়াস বিভাজনের পর যদি সাইটোকাইনেসিস না হতো তবে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে না।
বরং একটি কোষে নিউক্লিয়াসের সংখ্যা দ্বিগুণ হারে বাড়তে থাকবে, ফলে একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ সৃষ্টি হবে। একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট ও প্রাণী কোষকে সিনসাইটিয়াম বলা হয়। উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য। বিষয়বস্তু: বেমতন্তু গঠন। উদ্ভিদ কোষ মাইক্রোটিউবিউলগুলি অনুদৈর্ঘ্যভাবে সজ্জিত হয়ে বেমতন্তু গঠন করে। প্রাণী কোষ সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। সেন্ট্রোজোমটি দুভাগে বিভক্ত হয়ে নিউক্লিয়াসের দুই মেরুতে 180 ডিগ্রি কোণে অবস্থান করে। সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি বিপরীত দিক দিয়ে বিস্তৃত হয়ে দুই মেরুর মধ্যে যোগাযোগ স্থাপন করে। আচ্ছা, বিষয়বস্তু: সাইটোকাইনেসিসের পদ্ধতি। উদ্ভিদ কোষ সেল প্লেট গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। টেলোফেজ দশার অপত্য নিউক্লিয়াসদ্বয়ের মাঝখানে ফ্র্যাগমোপ্লাস্ট সৃষ্টি হয়, যা থেকে সেল প্লেট গঠিত হয়, ফলে সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয়ে যায়। প্রাণী কোষ ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। অ্যানাফেজ দশায় স্টেম বডি গঠনের সঙ্গে সঙ্গে কোষের দুপাশের কোষপর্দা ভাঁজ হয়ে ভেতরের দিকে বিস্তৃত হতে থাকে এবং উভয় পাশে ভাঁজ পরস্পর মিলিত হয়ে সাইটোপ্লাজমকে দুভাগে বিভক্ত করে। এবারে আসছি মিওসিস। সমস্ত ক্রোমোজোম সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেওয়া যাক। মিওসিসের শুরুতে মাতৃকোষে পিতৃ ও মাতৃ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। এদের সমস্ত ক্রোমোজোম বলে, কারণ সমস্ত ক্রোমোজোমের জিন সজ্জারীতি ও আকৃতি একই রকমের হচ্ছে। তাহলে সমস্ত ক্রোমোজোম হলো আকৃতি, জিন সজ্জারীতি ও সেন্টোমিয়ারে অবস্থান প্রভৃতি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদেরকে সমস্ত হোমোলোগাস ক্রোমোজোম বলছে। এবারে দেখো, জোটবদ্ধ সমস্ত ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বলা হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে সমস্ত ক্রোমোজোমের প্রতিটি ক্রোমোজোম সেন্টোমিয়ার অঞ্চলটি বাদ দিয়ে লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে 4টি ক্রোমাটিড গঠন করে, তখন তাকে টেট্রাড বলে। টেট্রাডের 4টি ক্রোমাটিডের 2টি সিস্টার ক্রোমাটিড এবং 2টি নন সিস্টার ক্রোমাটিড থাকে। নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে ক্রসিং ওভার ঘটে। সিস্টার ক্রোমাটিড হলো বাইভ্যালেন্টে অবস্থিত সমস্ত ক্রোমোজোম জোড়ের প্রতিটি ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড বলে। নন সিস্টার ক্রোমাটিড হলো বাইভ্যালেন্টে অবস্থিত দুটি ভিন্ন সমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিডগুলিকে নন সিস্টার ক্রোমাটিড বলে। ছবিটা এবং আমার বলা ডেফিনিশনগুলো ভালো করে খেয়াল করো। মিওসিসের বৈশিষ্ট্যগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা। প্রথমে হয় মিওসিস 1। এক্ষেত্রে কি হচ্ছে যে পিতৃ ও মাতৃ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। পিতৃ ও মাতৃ ক্রোমোজোমগুলো নিয়ে গঠিত জোড়কে বাইভ্যালেন্ট বলে। বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলি লম্বালম্বিভাবে সেন্টোমিয়ার অঞ্চলটি বাদ দিয়ে বিভাজিত হয়ে টেট্রাড গঠন করে। টেট্রাডের এক জোড়া সিস্টার ক্রোমাটিড আর এক জোড়া নন সিস্টার ক্রোমাটিড থাকে। সমস্ত ক্রোমোজোম জোড়ার মধ্যে পৃথকীকরণ ঘটে, কিন্তু স্থানে স্থানে তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে। ওই অংশকে কাইজোমা বলে। কাইজোমা অঞ্চলে নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে, একে ক্রসিং ওভার বলে। মনে রাখতে হবে, মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোমটির পৃথকীকরণ ঘটছে ক্রোমোজোমের, কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে। এবারে চলে আসি মিওসিস 2, স্টেজ 2 যেটা। এই দশার প্রারম্ভে হোমোলোগাস ক্রোমোজোমদ্বয়ের ক্রোমাটিডগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় এবং বেমের দিকে সরে যায়। মিওসিসে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্যকোষ সৃষ্টি হয়। ক্রোমোজোম সংখ্যা হ্রাস কী করে হয়? মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষের হ্রাস পায়, অর্থাৎ অর্ধেক হয়ে যায়। এই কারণে মিওসিসকে হ্রাস বিভাজন বলে। ক্রসিং ওভার কাকে বলে? সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে খণ্ডাংশের যে বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভার পদ্ধতিতে ক্রোমোজোমের মধ্যে জেনেটিক পদার্থের বিনিময় ঘটে, ফলে উৎপন্ন গ্যামেটগুলোতে নতুন জিনের বা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। আচ্ছা, এর পদ্ধতিটা একটু দেখে নেওয়া যাক। তোমরা ছবিটা দেখো একবার। এখানে দেখো দুটো ক্রোমোজোম পরস্পর কি হচ্ছে, কাছাকাছি এসেছে এবং দুটো এই যে পদ্ধতি, যখন এই পদ্ধতিটাকে সাইনাপসিস বলছে, যখন দুটো একই প্রকৃতির যে একই রকম জিনসজ্জারীতি যুক্ত সেন্টোমিয়ারে অবস্থানযুক্ত একই রকম সেই ক্রোমোজোম যখন পাশাপাশি আসছে, পিতৃ ও মাতৃ ক্রোমোজোম দেখে তার সমস্ত ক্রোমোজোম বলছে। এবং এই যে সমস্ত ক্রোমোজোমের যখন দুজনের এই যে দুটি সমস্ত ক্রোমোজোম যখন জোর বাঁধার যে পদ্ধতিকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট বলছে।
এবং কী হচ্ছে, যে জোটবদ্ধ অবস্থায় সমস্ত ক্রোমোজোম যাকে এই যে বাইভ্যালেন্ট বলছে, এই বাইভ্যালেন্টের কী হচ্ছে, ক্রোমোজোমের প্রত্যেকটা সমস্ত এই একটা সমস্ত ক্রোমোজোম এবং এই একটা সমস্ত ক্রোমোজোম, প্রত্যেকটি সমস্ত ক্রোমোজোম হচ্ছে মাঝে যে সেন্টোমিয়ার থাকছে, সেন্টোমিয়ারটিকে বাদ দিয়ে দেখো দুভাগে ভাগ হয়ে গেছে। এই ভাগ হচ্ছে 1 2 3 4, দেখো 4খানা ক্রোমাটিড দেখা যাচ্ছে। এই টোটালটাকে বলা হচ্ছে টেট্রাড। এইবারে যেটা বলছে যে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমে 2টো করে ক্রোমাটিড গঠন করে ফলে টেট্রাড গঠন করে, এটা বললাম। এই যে এবার টেট্রাডের মধ্যে দেখো কী হচ্ছে, দেহাংশের বিনিময় ঘটছে। টেট্রাডের মধ্যে দেহাংশের বিনিময় ঘটছে মানে ডিএনএ খণ্ডাংশের বিনিময় ঘটে। এই ঘটনাটাকে ক্রসিং ওভার বলছে। এবং ডিএনএর কী হচ্ছে, সংশ্লেষ স্থানটা কী হচ্ছে, এক্স আকৃতি ধারণ করে, একে কায়জামা বলছে। ঠিক আছে, এবার এই যে ক্রসিং ওভার হয়ে যাচ্ছে, ক্রসিং ওভার হয়ে যাওয়ার পরে দেখো এই যখন লাল যে ডিএনএ ক্রোমোজোমটা, দেখো এই অংশটা নীল ক্রোমোজোমের মধ্যে চলে এসেছে। ঠিক আছে, আবার দেখো নীল ক্রোমোজোমের এই অংশটা আবার লাল ক্রোমোজোমে চলে এসেছে। কিন্তু এই ঘটনাটাকে বলা হচ্ছে রিকম্বিনেশন। এবং আর এই যে ক্রোমোজোম, যে নতুন ক্রোমোজোমটা পাওয়া গেল, ওই ক্রোমোজোমের নতুন যে ক্রোমাটিডটা পাওয়া যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ক্রোমাটিড। এই যে এই অপশানটা, এই জায়গাটা এবং এই জায়গাটা, আর এই জায়গাটা হচ্ছে নন রিকম্বিনেন্ট ক্রোমাটিড। এবং এই যে ক্রসিং ওভারটা হলো, ক্রসিং ওভারটা হচ্ছে তোমার দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। নন সিস্টার মানে হচ্ছে এই ক্রোমোজোমটার, এই যে ক্রোমোজোমটার এই ক্রোমাটিডটা এবং এই একটা ক্রোমোজোমে দেখো এই ক্রোমাটিডে দুটো ক্রোমাটিড হচ্ছে পরস্পর আলাদা, এটা হচ্ছে নন সিস্টার। আর একই ক্রোমোজোমে দুটো হচ্ছে পরস্পর সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, যেটা বলেছে যে বাইভ্যালেন্টে অবস্থিত সমস্ত ক্রোমোজোম জোড়ায় প্রতিটি ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিডকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর নন সিস্টার বলছে বাইভ্যালেন্টে অবস্থিত দুটো ভিন্ন সমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে নন সিস্টার ক্রোমাটিড বলছে। বোঝা গেল? মিওসিসের তাৎপর্য। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। মিওসিসের ফলে ডিপ্লয়েড মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটিয়ে হ্যাপ্লয়েড জননকোষ সৃষ্টি হয়। দুটো হ্যাপ্লয়েড জননকোষ মিলিত হয়ে পুনরায় ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয়। ক্রোমোজোম সংখ্যা হ্রাস না ঘটে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা 2n থেকে 4n, 8n ও 16n হারে বেড়ে যেত। সুতরাং মিওসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক থাকে। তাহলে কি দেখলাম, যে মাতৃকোষে প্রথমে ছিল 2n, সেটা হ্রাস হয়ে n হয়ে গেছে। এবং যদি এটা না হতো তাহলে কিন্তু 2n, 4n, 8n, 16n এর বেড়ে যেত। সুতরাং মিওসিসের ফলেই ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস করছে আর প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরা ধ্রুবক থাকছে। নেক্সট দেখো ক্রোমাটিডের খণ্ড বিনিময়। মিওসিসের সময় দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটার ফলে জিনের পুনর্বিন্যাস ঘটে। নাম্বার 3, জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। মিওসিস বিভাজনকালে ক্রসিং ওভার ঘটার ফলে যে জিন বিনিময় হয় তার দ্বারা প্রজাতির জিনগত ভেদ বা প্রজননিক প্রকরণ ঘটে। প্রকরণ বিবর্তনের প্রধান রসদ। নাম্বার 4, গ্যামেট উৎপাদন। জনন মাতৃকোষে মিওসিস বিভাজনের ফলেই গ্যামেট উৎপাদন হয়। নাম্বার 5, জনক্রম। মিওসিস বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট বা স্পোর জীবদের, বিশেষ করে উদ্ভিদের জীবনচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহুকোষী উদ্ভিদের হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক দশা ও ডিপ্লয়েড স্পোরোফাইটিক দশার জনক্রমে তাদের স্থায়িত্বকাল নির্ধারণের ক্ষেত্রে গ্যামেট ও স্পোরের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং যৌন জননকারী জীবদের শ্রেণীবদ্ধতা, জিনগত প্রকরণ ও বিবর্তনের জন্য মিওসিস অপরিহার্য। আরেকবার বলছি লাইনটা, যৌন জননকারী জীবদের ক্ষেত্রে শ্রেণীবদ্ধতা, জিনগত প্রকরণ ও বিবর্তনের জন্য মিওসিস অপরিহার্য। ঠিক আছে, এবারে আসি মাইটোসিস আর মিওসিসের কি পার্থক্য। প্রথমে দেখো বিষয়টায় সম্পাদনের স্থান মাইটোসিস কোথায় হচ্ছে, জীবদের দেহকোষে, বিশেষ করে বর্ধনশীল অঞ্চলের কোষে হচ্ছে। আর মিওসিস হচ্ছে মূলত জনন মাতৃকোষে ঘটে। ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে, এই কারণে মাইটোসিসকে সমবিভাজন বলে। আর মিওসিস হচ্ছে মিওসিসে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের অর্ধেক হয়ে যায়, তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলে। মাইটোসিসে উৎপন্ন কোষের সংখ্যা কি হয়, একটি মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষ সৃষ্টি হয়। আর মিওসিসে কি হয়, একটি মাতৃকোষ থেকে 4টে অপত্য কোষ সৃষ্টি হয়। আজকের পড়া তাহলে এই অবধি। এরপরে আমরা যাব অ্যাক্টিভিটি টাস্কে। এর পরের ভিডিওতে তোমরা জনন সম্পর্কে জানতে পারবে। এবার অ্যাক্টিভিটি টাস্কটুকু দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি টাস্ক, বিষয় জীবনবিজ্ঞান, শ্রেণী 10ম, অধ্যায় জীবনের প্রভাবমানতা। আজকের পাঠ কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু এবং অন্যান্য গঠনগত অংশ, কোষ বিভাজনের তাৎপর্য, কোষ বিভাজনের প্রকারভেদ, কোষচক্র, মাইটোসিস, মিওসিস ইত্যাদি। এ, প্রতিটি প্রশ্নের মান 1, সঠিক উত্তর নির্বাচন করো। নাম্বার 1, সাইনাপসিস প্রক্রিয়াটি দেখা যায় মাইটোসিসে, মিওসিসে, মাইটোসিসে ও প্রোফেজে। নাম্বার 2, জিন মূলত শর্করা, প্রোটিন, নিউক্লিওটাইড ও উৎসেচক।
নাম্বার 3, কোষ বিভাজনে অংশগ্রহণ অক্ষম প্রাণীকোষটি হলো পেশিকোষ, জননকোষ, স্নায়ুকোষ ও কোনোটিই নয়। নাম্বার 4, ক্রসিং ওভার ঘটে মিওসিসে, মাইটোসিসে, অ্যামাইটোসিসে অথবা সব ঠিক। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ পরাগধানী, ডান স্তম্ভ ক্লিভেজ। বাম স্তম্ভ প্রাণীকোষ, ডান স্তম্ভ অ্যামাইটোসিস। বাম স্তম্ভ ইস্ট, ডান স্তম্ভ মাইটোসিস। বাম স্তম্ভ উদ্ভিদ কোষ, ডান স্তম্ভ মিওসিস। বাম স্তম্ভ বর্ধনশীল পাতা, ডান স্তম্ভ কোষপাত। প্রতিটি প্রশ্নের মান 1। সি এর প্রশ্নগুলো দেখো। প্রতিটি প্রশ্নের মান 1। সমসমস্ত ক্রোমোসোম কাকে বলে? বাইভ্যালেন্ট কি? টেট্রাড কি? ডি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস কাকে বলে? 2 মাইটোসিস ও মাইটোসিসের দুটি পার্থক্য দেখাও। 3 কোষপাত ও ক্লিভেজ কি? 4 ক্রসিং ওভার কাকে বলে? 5 সাইনাপটোমাল কমপ্লেক্স কি? ই প্রতিটি প্রশ্নের মান 5। প্রাণীকোষে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার চিত্রসহ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নাম্বার 2 মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়? প্রাণীদের মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ও চতুর্থ দশার নাম উল্লেখ করে বর্ণনা করো। আজ তাহলে এই পর্যন্তই। এর পরের দিন আমরা জনন সম্পর্কে পড়ব। তোমাদের আজকের পাঠে কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে অবশ্যই জানিও। পড়ার সময়, আমার এই ভিডিওটা শোনার সময় টেক্সট বইটা অবশ্যই বার করে নেবে এবং অনুশীলনী বা আমার দেওয়া অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই তোমরা ইনফর্ম করবে। আমি তোমাদের অবশ্যই হেল্প করব। আর একটা কথা, বাইরে করোনা ভাইরাসের একটা খুব বাজে মহামারী পরিস্থিতি চলছে, সুতরাং ঘর থেকে যতটা সম্ভব কম বেরোবে এবং ঘর থেকে বেরোলে মাস্কের ব্যবহার করবে। হ্যাঁ, সাবান দিয়ে 20 সেকেন্ডের মতো হাত ধোবে। স্টে হোম, স্টে সেফ ফ্রম করোনা ভাইরাস। আজকে আমি এই বলে এখানে আজকের ভিডিও শেষ করছি।